শুভ বিকাল, শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমাদের মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে ইলেকশনের পরেই, সেটি হচ্ছে সাম্প্রদায়িক সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর আক্রমণ এবং সেই হামলার ঘটনাটি শুধু বিভিন্ন মিডিয়ায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তো আজকে আমরা যেটি করব, যে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে যেটি বেশি গুরুতর বলা হচ্ছে, যশোরের অভয়নগরের চাপাতলা গ্রামের আক্রমণের, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনাটি, সেটি আমরা বিভিন্ন পত্রপত্রিকায়, গণমাধ্যমে কিভাবে এসেছে এই জিনিসটার উপর আমরা একটু নজর রাখার চেষ্টা করেছি এবং বিষয়টি বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব। এবং আমি আগে জানিয়ে রাখি যে আমরা শুধু স্পেসিফিকভাবে একটি ঘটনার উপর চোখ রাখবো আজকে। সেটি হচ্ছে যে যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা গ্রামের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনাটি। এবং শুরুতেই বলে নেওয়া ভালো যে এরকম আক্রমণের ঘটনা অতীতে বিভিন্ন ইলেকশনের পরে আমরা ঘটতে দেখেছি, এবারও দেখলাম। এবং এবার যে ইলেকশনটা ঘিরে এই আক্রমণের ঘটনাটা আমরা দেখতেছি, সেই ইলেকশনটা সম্বন্ধে বিশেষ করে ওই আসনটির ব্যাপারটা কি ছিল আমরা একটু জেনে নিলে নিউজটা বোঝাটা সহজ হবে। সো আমরা সেটি জেনে নিব। এই আসনে যশোর 4 আসনে, আপনারা জানেন এটি যশোর 4 আসন, এবং এই আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2 জন। একজন হচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, রণজিৎ কুমার রায়, ইনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র নৌকা মার্কা নিয়ে, এবং আরেকজন হচ্ছে শেখ আব্দুল ওহাব, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই আব্দুল ওহাব বর্তমান জাতীয় সংসদের হুইপ ছিলেন এবং গত নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এবার আওয়ামী লীগের টিকিট না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী দাঁড়াচ্ছেন হিসেবে নির্বাচন করেছেন। এবং রণজিৎ কুমার মণ্ডল গতবার আওয়ামী লীগের টিকিট পাননি, কিন্তু এবার টিকিট পেয়ে তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন 10ম সংসদ ইলেকশনে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস এখানে জানিয়ে রাখি যে যশোর 4 আসনটি কিন্তু 2টি উপজেলা, বাঘারপাড়া, অভয়নগর এবং একটি ইউনিয়ন, বসুন্ধিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। রণজিৎ কুমার রায় হচ্ছেন বাঘারপাড়ার বাসিন্দা এবং শেখ আব্দুল ওহাব হচ্ছেন অভয়নগরের বাসিন্দা। তো এই যখন অবস্থা, এই হচ্ছে এই ইলেকশনটির অবস্থা, এই আসনটির এই ছিল অবস্থা ইলেকশনে। এবং আমরা এই নিউজটা এখন দেখে আসবো বিভিন্ন পত্রপত্রিকায় কিভাবে এসেছে। শুরুতেই আমরা দেখি, এটি দেখবো আমরা ইত্তেফাকে এসেছে। আমার হাতে ইত্তেফাকের একটি কাটিং আছে, সেখানে ইত্তেফাকের এটি ইত্তেফাক ডেস্ক রিপোর্ট, তার মানে তারা ডেস্কেই রিপোর্টটা তৈরি করেছে, তাদের কোনো প্রতিনিধি হয়তো বা সেখানে ছিল না এমনটি বোঝা যাচ্ছে। তারা বলতেছে এখানে 6টি বাড়িতে অগ্নিসংযোগ, 46টি প্রতিষ্ঠান ভাঙচুর, বাড়ি ও প্রতিষ্ঠান ভাঙচুর করেছে, 2 শতাধিক লোক ভৈরব নদী পার হয়ে ওই পাশে আশ্রয় নিয়েছে। এবং তারা বলছে যে যশোর 4 আসনের এমপি রণজিৎ কুমার রায়, খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, যশোরের ডিজি মোস্তাফিজুর রহমান, এসপি জয়দেব কুমার ভদ্র এবং ইউএনও সিফাত মেহনাজ এবং আওয়ামী লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুধু একটি সংক্ষিপ্ত নিউজ তারা এভাবেই করেছে। এবং তারপরে আমরা যেটি দেখব,
আমাদের হাতে আছে যুগান্তরের নিউজ। যুগান্তরের এটি যুগান্তর ডেস্ক রিপোর্ট। তারা বলছে যে একটি রিপোর্ট করেছে যে যশোরের মালপাড়ায় অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় মালপাড়ায় নির্বাচনোত্তর সহিংসতার ঘটনায় বিএনপি ও জামাত শিবির ক্যাডাররা 6টি বাড়িতে এবং 46টি বাড়ি ভাঙচুর করেছে। তো তারা যে রিপোর্টটি করেছে বিএনপি জামাতের, আপনারা দেখছেন লাল চিহ্নিত বিএনপি জামাতের কথাটা বলছে, কিন্তু তারা কোনো সূত্র ব্যবহার করেনি। তারা কোথা থেকে এই নিউজটা পেল এবং তাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা নিউজটা করেছে এভাবে যে এটি ঘটেছে, এটি হয়েছে, কিন্তু এখানে তাদের ভাষা দেখে মনে হচ্ছে তাদের কোনো প্রতিনিধি ওখানে সচক্ষে সব ঘটনাগুলো পর্যবেক্ষণ করছিলেন। কিন্তু দর্শক, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটি তাদের ডেস্ক রিপোর্ট এবং সেখানে তারা কোনো ধরনের সূত্র ব্যবহার করেনি যে তারা কোন সূত্র থেকে। এখানে এদের নিউজে বিএনপি জামাতের কথাটা একবারই শুধু উল্লেখ করেছে যে তারা এটি করেছে এই ঘটনার জন্য, কিন্তু তারা কোন সূত্র থেকে এই খবরটি পেয়েছে তারা উল্লেখ করেনি। বরং তারা যে ওরকমই বলছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, এসপি, ডিসি, এরা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সেম খবর। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তারা তাদের ল্যাঙ্গুয়েজ, নিউজের ল্যাঙ্গুয়েজটা এমন যে তাদের কোনো প্রতিনিধি ওখানে সচক্ষে উপস্থিত ছিল সশরীরে এবং সচক্ষে দেখেছে, কিন্তু তারা কোনো সূত্র এমনটি যদি না হয় তাহলে তারা যে তথ্যটা পেয়েছে বিএনপি জামাতের কথা বলছে এই হামলার সাথে জড়িত, এই বিষয়ে তারা কোনো সূত্র ব্যবহার করেনি। কোথা থেকে পেল? এরপরে আমরা যাব ডেইলি স্টারে। ডেইলি স্টার তাদের এটি অনলাইন রিপোর্ট। তারা বলছে বিএনপি জামাত অ্যাটাক হিন্দু ভিলেজ ইন যশোর। তারা আপনারা দেখছেন এবং তারা এখানে যেটি বলবার চেষ্টা করেছে যে বিএনপি তারা নিউজের মানে শিরোনামই করেছে যে বিএনপি জামাত অ্যাটাক, এবং তারা এখানে উল্লেখ করেছে বিভিন্ন ঘটনার, যেটি উল্লেখ করেছে মূলত একই রকমের ঘটনা, কিন্তু এখানে এডিশনাল হিসেবে তারা বিএনপি জামাতের কথাটা আমরা প্রথমে দেখলাম ইত্তেফাক ইউজ করছে দুর্বৃত্তদের কথা, যুগান্তর বলছে বিএনপি জামাতের কথা, কিন্তু তারা কোনো সূত্র দেয়নি। ডেইলি স্টার বলছে বিএনপি জামাত, কিন্তু সূত্র হিসেবে তারা বলছে ওসি জানিয়েছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওসি ইমদাদ হোসেন, তার সূত্র দিয়ে তারা যতগুলো এখানে ঘটনা বর্ণনা করেছেন সবই ওসির সূত্র ব্যবহার করেছেন। কিন্তু আমরা দেখেছি, এটুকু জানিয়ে রাখা ভালো যে কয়জন ঘটনা পরিদর্শন করেছেন, ডিআইজি, ডিসি, এসপি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, তার মধ্যে কিন্তু ওসি ছিলেন না ওখানে ঘটনা পরিদর্শনের সময়। আমরা একটু লক্ষ্য করলাম যে তারা যারা ঘটনা পরিদর্শন করেছেন তাদের কাছ থেকে নিউজটা না নিয়ে তিনি ওসির কাছে নিউজটা সংগ্রহ করেছেন। যাই হোক, আমরা পরে নেক্সটে যাব নিউ এজের কাছে। নিউ এজ বলছে যে হ্যাঁ, তারা এটি তাদের স্টাফ করেসপন্ডেন্ট, স্টাফ রিপোর্টার এখানে কয়েকটি ঘটনার বর্ণনা করেছেন, তার মধ্যে যশোরের ঘটনাটিও বর্ণনা করেছেন। তারা সূত্র হিসেবে ইউজ করেছেন, তাদের খবরের সূত্র হচ্ছে ডিসি এবং এসপি, কিন্তু এট দ্য সেম টাইম তারা এটিও জানিয়ে দিয়েছে যে ডিসি এবং এসপিরা ঘটনা পরিদর্শন করেছেন এবং তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তারা কিন্তু কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের নাম বলতে পারেননি যে কারা এর সাথে জড়িত। হাউএভার
আমরা তারপরেই চলে যাব নয়া দিগন্ত রিপোর্ট করেছে। নয়া দিগন্ত রিপোর্ট করেছে এটি হচ্ছে এর আগের যতগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে 7 তারিখের রিপোর্ট। নয়া দিগন্ত রিপোর্টটা আসছে 8 তারিখে, এবং তারা বলছে যে অভয়নগরে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ধূম্রজাল সৃষ্টি, এবং সেখানে তারা বলার চেষ্টা করছে জনপ্রতিনিধি এবং ক্ষতিগ্রস্তরা বলছেন যে সেখানকার যে পরাজিত প্রার্থী শেখ আব্দুল ওয়াহাব তিনি দায়ী, এবং কিন্তু প্রশাসন দোষ চাপাচ্ছে জামাত শিবিরের উপর, তাদের মূল বক্তব্য এটা। এবং এখানে দেখা যায় যে তাদের এটি হচ্ছে যশোর অফিস রিপোর্ট, যশোর অফিস থেকে রিপোর্ট করা, এবং তারা ইম্পর্টেন্ট আরেকটি তথ্য দিয়ে জানাচ্ছে যে সেখানে আমরা দেখতে পাবো পরের পেজে, তারা জানাচ্ছে যে বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে কথা বলে জানা গেছে যে দুই প্রার্থী অর্থাৎ ওহাব মিয়া এবং রঞ্জিত কুমারের দুই প্রার্থীদের গত ইলেকশনের আগে থেকে একটা দুই প্রার্থীর মধ্যে একটা উত্তেজনা এবং তাদের সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছিল, এবং সেখানে দেখা যাচ্ছে যে 42 দুলাল সরকার নামে একজন, যিনি এই ঘটনার ভিকটিম, তিনি বলছেন যে এটি নৌকা আর কলসের গন্ডগোল। তারা বলছে যে এটি নৌকা আর কলস মার্কার গন্ডগোল, দুলাল সরকার বলছেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে নয়া দিগন্ত আরেকটি তথ্য আমাদেরকে জানাচ্ছে, সেটি হচ্ছে অভয়নগর উপজেলা চেয়ারম্যান, যিনি মুক্তিযোদ্ধাও বটে এবং আওয়ামী লীগের নেতা, তিনি বলছেন যে এই ঘটনার জন্য বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের ইন্ধন আছে। এবং এখানে যে জয়ী প্রার্থী রণজিৎ কুমার, তিনি স্পষ্টই বলছেন যে এখানে যিনি পরাজিত প্রার্থী তার ইন্ধনে এটি হয়েছে। আমরা তারপরে দেখব সংক্ষিপ্তভাবে মানব জমিনের রিপোর্ট। মানব জমিন বলছে যে পরাজিত প্রার্থী শেখ আব্দুল ওয়াহাব সেখানে ইলেকশনের আগে থেকেই হুমকি দিয়ে আসছিলেন যে তাকে ভোট দিতে হবে। বিশেষ করে তিনি ছিলেন অভয়নগরের বাসিন্দা, এবং সেই যে মালাপাড়া চাপাতলার হিন্দুরা অভয়নগরের বাসিন্দা, তো তার দাবি ছিল যে আমাকে ভোট দিতে হবে, মানে আমি যেহেতু শেখ আব্দুল ওয়াহাবের দাবি ছিল আমি যেহেতু অভয়নগরের বাসিন্দা, আমাকে ডিঙ্গিয়ে তোমরা রণজিৎ হচ্ছে বাহারপাড়ার বাসিন্দা, তাকে ভোট দিতে পারবে না। তো এই নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, এবং সেখানে মানব জমিন জানাচ্ছে রঞ্জিত কুমারের বরাত দিয়ে যে এটি পরাজিত প্রার্থীর কাজ, এবং পরাজিত প্রার্থী এখানে জামাত শিবিরকে ব্যবহার করেছে এই কাজের জন্য। তো এই ছিল এসব নিউজের, কিন্তু প্রথম আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ে 7 তারিখে ঘটনাটি ঘটেছে রবিবার ইলেকশনের পরে রাতে, আমরা এবং অর্থাৎ 5 তারিখ রাতে, ইলেকশন শেষ হওয়ার পরে রাতে আমরা দেখতে পাচ্ছি 7 তারিখে ঘটনাগুলো সবগুলো এসেছে পত্রিকায় 7 এবং 8 তারিখে। আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো একটি রিপোর্ট করেছে 7 তারিখে, তারা রিপোর্ট করেছে রাজীব নূর এবং মাসুদ আলম রিপোর্ট করেছে অভয়নগর যশোর থেকে। সেখানে তারা বলতেছে যে প্রথম আলোর রিপোর্টে আমরা দেখতে পাই ঘটনার সব বর্ণনা দিচ্ছে, দিয়ে 15টি প্যারায় তারা নিউজটি করেছে 3 কলামে। প্রথম পাতায় 15টি প্যারার মধ্যে জামাত শিবিরের কথা তারা প্রথম পাতায় আনেই নেই, একেবারে 8 নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 8 নাম্বার প্যারায় তারা বলছে যে
এলাকাবাসী ও স্থানীয় লোকজন বলেছে জামাত শিবির তাণ্ডব চালিয়েছে। জামাত শিবিরের স্থানীয় লোকজনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তারা জামাত শিবিরের কথাটা বলছে এলাকাবাসীর বরাত দিয়ে, এবং ঠিক পরের প্যারায় আবারও একই কথা রিপিট দিচ্ছে যে এলাকাবাসী বলেন জামাত শিবিরের তাণ্ডবে আতঙ্কিত হয়ে সাঁতরে নদী পাড়ি দিতে হয়েছিল অনেককেই। তারপর নদী পাড়ি দিতে গিয়ে পূজা মণ্ডপে আশ্রয় নেন কালিদাসী সরকার। তিনি বলেন 15 বছরের ছেলের হাত ধরে সাঁতরে নদী পাড়ি দিয়েছি। কালিদাসী সরকার নদী পাড়ির ঘটনাটি বলছেন, কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে কালিদাসী সরকার কিন্তু জামাত শিবিরের কথাটা বলেনি। এখানে জামাত শিবিরের কথাটার সাথে কালিদাসীর কথাটা একীভূত করে দিয়ে আপনার হয়তো একটা ইলিউশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখতে পাবেন এবং আরেক জায়গায়, মোট 3 জায়গায় 8, 9 এবং 15তম প্যারা, একেবারে লাস্ট প্যারাটাতে ওসির বরাত দিয়ে, এখানে ওসির বরাত দিয়ে জানানো হচ্ছে যে ঘটনার প্রাথমিক তদন্তে এটি নিশ্চিত হয়ে গেছে যে জামাত শিবির দায়ী, এটি জানাচ্ছেন ওসি। এবং প্রথম আলোই আবার জানাচ্ছে যে ঘটনাটি পরিদর্শন করেছেন ডিসি, এসপি, স্থানীয় প্রতিনিধিরা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এখানে জামাত শিবির যে সংশ্লিষ্ট এ কথাটি বলা হচ্ছে কিন্তু স্থানীয় এলাকাবাসীর বরাতে, এবং কোনো কারোর নাম উল্লেখ না করে। এখানে অনেক ঘটনায় অনেকের নাম উল্লেখ করা হয়েছে, যেমন কালিদাসী, তারপরে সুনীল কুমার সরকার, এভাবে একেবারে নাম ধরে ধরে বর্মন পরিবার, নির্মল বর্মন, নাম ধরে ধরে কিন্তু বলা হয়েছে যে এটি। কিন্তু যখন জামাত শিবিরের কথা বলা হলো তখন কোনো নাম বলা হয়নি, শুধু ঢালাওভাবে এলাকাবাসী, স্থানীয় প্রশাসনের এলাকাবাসীর কথা উল্লেখ করেছে, এবং আরেকটি সূত্র উল্লেখ করা হয়েছে ওসির কথা। কিন্তু আমাদের প্রশ্ন যে ওখানে পরিদর্শনে তখন ছিলেন, ঘটনা পরিদর্শন করেছেন ডিসি, এসপি এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এমনকি সেখানে নবনির্বাচিত সংসদ সদস্য রণজিৎ কুমার, এদের কারো কাছ থেকে তথ্য না নিয়ে, শুধুমাত্র ওসির কাছে তথ্য নিয়ে এবং এলাকাবাসীর নাম দিয়ে জামাত শিবিরের সংশ্লিষ্টতার ব্যাপারটিকে প্রথম আলো, জাহিদ রেজা নূর এবং তাদের যে রিপোর্টার সেটি তুলে ধরেছে। দর্শক, এখানে একটু খেয়াল করুন তারা কেন রঞ্জিত কুমার মণ্ডল, যিনি নিজেও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, তার মন্তব্যটা এখানে নিলেন না। তারা কেন ডিসি, তারা কেন এসপি, তাদের মন্তব্যটা নিলেন না। তারা মন্তব্য নিলেন এখানে ওসি ইমদাদুল হকের, যিনি ঘটনা পরিদর্শনে উপস্থিত ছিলেন না বলে বিভিন্ন গণমাধ্যমে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র পরিকল্পিতভাবে এলাকাবাসীর নাম দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে এর জন্য দায়ী করা, এটি কতটি সৎ সাংবাদিকতা এবং পেশাদারী সাংবাদিকতার মধ্যে পড়ে, প্রশ্নটি অবশ্যই থেকে যায়। এবং সেই সাথে আমরা বলবো যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাংলাদেশ টিকে থাকুক, সমৃদ্ধির পথে এগিয়ে যাক। কোনো নির্দিষ্ট দলকে এর জন্য দায়ী করা, এবং নির্দিষ্ট দল দায়ী হতে পারে, কিন্তু তার জন্য অবশ্যই তথ্য এবং নিরপেক্ষ এবং ঘটনা যদি সত্য হয়, সত্য এভাবেই বের করে আনা উচিত। শুধুমাত্র এক পেশে এবং মাথার মধ্যে পূর্ব নির্ধারিত
খবরকে আমি তারা সাপোর্ট দিয়ে একটি ঘটনাকে প্রুভ করার চেষ্টা করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিশেষে একটি কথাই শুধু বলে রাখতে চাই, এই নিউজ পর্যালোচনার এটি আমি কোনো ডিসিশন দিতে চাই না, আপনাদের সামনে একটি পর্যবেক্ষণ তুলে ধরলাম, ডিসিশন আপনাদের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।